নমস্কার, নতুন অভিযানে সবাইকে স্বাগত রইল। আজ রবিবার, চলুন আমি রান্নাঘরে চলে এসেছি। রান্না করতে করতে আমি একটি গল্প বলি, আর আপনারা গল্প শুনতে শুনতে রান্নাটি সেরে ফেলুন। রান্না আর গল্প দুটোই কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে দেবেন। ভগবান আমাদের চোখ, কান, নাক, মুখ সবই দিয়েছে, কিন্তু কিছু সময় অনেক কিছু দেখে চোখ বন্ধ রাখতে হয়, অনেক কিছু শুনে কান বন্ধ রাখতে হয়, আর দুর্গন্ধে নাক, খারাপ কথায় মুখ, পুরোটাই কিন্তু পরিস্থিতির চাপে। কিন্তু আজ যার গল্প বলবো, ভগবান তাকে রূপ, গুণ সব দিলেও ভাষা দেয়নি। কোনো অপরাধ না করেও ভাষাহীন মেয়েটি আজ কত অপরাধী শুনুন। আমি বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা গল্প। সাধারণত বাড়িতে বাচ্চা কাচ্চা হলে তার নামটি কিন্তু কদিনের মধ্যেই রাখা হয়ে যায়, কিন্তু এই মেয়েটির যখন নাম রেখেছিল তার বাবা মা শুভা বা সুভাষিনী, তখন কে জানতো যে মেয়েটি বোবা হবে। তার দুই বড় বোনকে সুকোষিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল, তাই ছোট মেয়ের নাম যাতে ওদের নামের সাথে মিল হয়, তাই তার নাম দিয়েছিল বাবা মা সুভাষিনী। তাকে সবাই সংক্ষেপে কিন্তু শুভা বলেই ডাকত। বিভিন্ন সম্বন্ধ ও অর্থ ব্যয় বলে বড় দুই দিদির বিয়ে হয়ে গেছে। এখন ছোট্ট বাবা মায়ের কাছে নীরব হৃদয় ভারের মতন বিরাজ করছে শুভা। সে কথা বলে না, সে কিন্তু অনুভব করে এটা, কিন্তু সবার মনে হয় না। তাই মা বাবা সহ সবাই কিন্তু তার সামনেই দুশ্চিন্তা প্রকাশ করত। সে যে বিধাতার অভিশাপ রূপে তার বাবার ঘরে এসে জন্ম নিয়েছে, এ কথা কিন্তু সে শৈশবেই বুঝে গিয়েছিল। সে কিন্তু সবসময় নিজেকে গোপন করেই রাখার চেষ্টা করত, আর মনে করত তাকে সবাই যদি ভুলে যায় তবেই সে বেঁচে যাবে। কিন্তু কেউ কি কখনো ভোলে? বাবা মায়ের মনে তো সবসময় সে জেগে থাকত। শুভার মা শুভাকে নিজের একটি ত্রুটিস্বরূপ দেখত, কেননা মা কিন্তু একটি ছেলের থেকে একটি মেয়েকেই নিজের অংশরূপে দেখে। তাই শুভার কোনো অসম্পূর্ণতা দেখলে মা তার বিশেষ রূপে তার লজ্জার কারণ বলেই দেখে। কিন্তু শুভার বাবা বাণীকণ্ঠ তার অন্যান্য মেয়ে অপেক্ষায় কিন্তু শুভাকে একটু বেশিই ভালোবাসত, আর মা কিন্তু নিজের গর্ভের কলঙ্ক বোধ করে শুভার প্রতি একটু বেশিই বিরক্ত ছিল। শুভা কথা বলতে পারতো না ঠিকই, কিন্তু তার সুদীর্ঘ পল্লব বেষ্টিত দুটি বড় বড় চোখ ছিল, এবং তার ওষ্ঠাধর ভাগের আভাস মাত্রই কচি কিশলয়ের মতন কেঁপে কেঁপে উঠত। আমাদের কথা বলার ভাষা আছে, কিন্তু শুভার ওই সুদীর্ঘ চোখই তার ভাষা প্রকাশ করার যথার্থ ছিল। শুভা কথা বলতে পারতো না, তাই তার সমবয়সী কোনো শুভার সাথে খেলাও করতো না। সে একজন নির্জন দুপুরের মতন শব্দহীন ও সঙ্গীহীন ছিল। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট্ট নদী। বাণীকণ্ঠের অর্থাৎ শুভাদের ঘর নদীটির ঠিক পাশেই। বাহিরে বেড়া দেওয়া, আটচালা, গোয়ালা ঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহীদের দৃষ্টি আকর্ষণ করত। বাণীকণ্ঠের এইসব সচ্ছলতা সবার নজরে পড়লেও বোবা মেয়েটি কিন্তু কারোর নজরে আসেনি। কিন্তু ঘরের কাজ সব হয়ে গেলেই মেয়েটি ওই নদীর পাড়ে এসে বসে, আর প্রকৃতি যেন শুভার ভাষার অভাব পূরণ করে দেয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, পাখির গান, মাঝির ডাক, গাছের মর্মর শব্দ সব মিশে যেন শুভার নিস্তব্ধতা ভেঙে দেয়। দুপুরে যখন মাঝিরা খেতে যেত, তারা থাকতো না, গৃহস্থেরা ঘুমাতো, পাখিরা আর ডাকতো না, খেয়া নৌকা বন্ধ থাকতো। সব নিস্তব্ধতা মিশে যখন ভয়ানক নিস্তব্ধতা বিরাজ করত, তখন রৌদ্র মহাকাশের নিচে একটি বোবা প্রকৃতিও একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসে থাকত। একজন সুবিস্তৃত রৌদ্রে, আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়। শুভার কিন্তু
কয়েকটা অন্তরঙ্গ বন্ধুত্বের দল ছিল, তা নয়। তাদের গোয়ালের দুটো গাভী, তাদের নাম ছিল সর্বশী ও পাঙ্গুলি। তাদের নাম শুভার মুখে তারা কখনো শোনেনি, কিন্তু তার পায়ের আওয়াজেই কিন্তু তারা শুভাকে চিনে ফেলত। ওই গাভী দুটি কিন্তু শুভার নীরব ভাষা সহজেই বুঝত। কখনো তাদের ভালোবাসছে, কখনো বকাবকি করছে, কখনো মিনতি করছে। তারা কিন্তু মানুষের অপেক্ষায় সব কিন্তু তারা বুঝতে পারত। শুভা নিয়ম করে 3 বার গোয়াল ঘরে যেত। তাছাড়া অনেক সময় আসতো যখন বাড়িতে কোনো খারাপ কথা শুনতে হতো, আর তারা যেন শুভার মনোকষ্টও বুঝতে পারত, আর তার গা চেটে শুভাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। এছাড়াও ছাগল ও বিড়াল শাবকও ছিল, কিন্তু তাদের সাথে গাভী দুটির মতন কোনো বন্ধুত্ব ছিল না। তবুও তারা কিন্তু শুভার প্রতি আনুগত্য প্রকাশ করত। ভাষা বিশিষ্ট একটি মানুষের সাথেই শুভার পরিচয় ছিল, কিন্তু তার সাথে ঠিক সম্পর্কটা জানা নেই। গোসাইদের ছোট ছেলে, তার নাম প্রতাপ। সে ছিল একজন অকর্মণ্য ব্যক্তি। অকর্মণ্য ব্যক্তিরা আত্মীয়দের অপ্রিয় হলেও কিন্তু তারা নিঃসম্পর্কদের অত্যন্ত প্রিয়পাত্র হয়, কারণ কোনো না কোনো কাজে আবদ্ধ না থাকায় তারা সরকারি সম্পত্তি হয়ে দাঁড়ায়। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে নদীতে মাছ ধরা, যাতে সহজেই অনেকটা সময় কাটানো যায়। তাই দুপুরে তাকে প্রায় এই কাজটি করতে দেখা যেত, এবং এই উপলক্ষে শুভার সাথে প্রতাপের প্রায়ই দেখা হতো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী ছিল তার কাছে শ্রেষ্ঠ। এজন্য প্রতাপ শুভার মর্যাদাও বুঝত, আর তার নিত্যসঙ্গী শুভাকে সে কিন্তু একটু ভালোবাসার স্বরে শু বলে ডাকত। শুভা তেঁতুলতলায় বসে থাকত, আর প্রতাপ ছিপ ফেলে জলের দিকে চেয়ে থাকত। প্রতাপের একটা করে পান বরাদ্দ ছিল, শুভা তা কিন্তু নিজের হাতেই সেজে আনত, আর প্রতাপের কি সাহায্য লাগবে তা করার জন্য সদা ব্যস্ত থাকত। এটা বোঝানোর জন্য সে বোবা হলেও এ পৃথিবীতে তার প্রয়োজন কম নেই। শুভার বয়স ক্রমশ বাড়ছে, ক্রমেই সে নিজেকে অনুভব করতে পারছে যেন কোনো একটি পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে জোয়ারের স্রোত এসে তার চেতনা শক্তিকে পরিপূর্ণ করছে। সে নিজেকেই নিজের আয়নাতে দেখছে। গভীর পূর্ণিমার রাত্রে বাইরে বেরিয়ে এসে দেখে পূর্ণিমা প্রকৃতিও শুভার মতোই একা। তার মতনই পূর্ণিমা রাত্রিও একা জেগে বসে আছে। এদিকে কন্যাদায়গ্রস্ত বাবা মা আর লোকের নিন্দা করা শুরু করেছে। এক ঘরে করবে বলে এরকমও শোনা যাচ্ছে। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, 2 বেলা মাছ ভাত খাওয়া, তাই তার শত্রুও বেশি ছিল। এরপর একদিন বাণীকণ্ঠ কলকাতায় যাওয়ার প্রস্তাব দিল। শুভা বলতে না পারলেও কিন্তু শুভা মা বাবার আলোচনা শুনে সবই বুঝতে পারছিল, সব কিছুই আঁচ করতে পারছিল। একদিন দুপুরে প্রতাপ মাছ ধরতে ধরতে বলল, কিরে শু, তোর নাকি বর পাওয়া গেছে? তুই নাকি বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের আবার ভুলিস নে। শুভা করুণ দৃষ্টিতে প্রতাপের দিকে তাকিয়ে রইল। বাণীকণ্ঠ ঘুম থেকে উঠেই শোয়ার ঘরে বসে তামাক খাচ্ছিল। শুভা তার পায়ের দিকে চেয়ে মুখ নিচু করে কাঁদতে লাগলো। কলকাতায় যাওয়ার দিন স্থির হয়ে গেছে, তাই তার অন্তরঙ্গ বন্ধু গাভীদের নিচের হাতে খাওয়াতে গেল, আর তাদের আদর করতে করতে সাথে ছিল চোখ ভরা কান্না। এরপর সে কলকাতায় চলে গেল। কলকাতার এক বাসায় শুভার মা শুভাকে একদিন খুব করে সাজিয়ে দিল। এঁটে চুল বেঁধে সারা গায়ে গয়না পরিয়ে সাজগোজ করিয়ে স্বাভাবিক স্ত্রী বদলে দিলেন। শুভার চোখ দিয়ে জল পড়ছে, তাই তার চোখ ফুলে যাওয়ায় তাকে ততটা ভালোও লাগছে না। এর জন্য মা তাকে আরও বকাবকি করতে লাগলো, কিন্তু শুভার কান্না সে বকাবকি আর মানল না। বন্ধুর সঙ্গে বর স্বয়ং কনে দেখতে এলো। শুভার মা বাবা চিন্তিত শঙ্কিত ব্যস্ততার সহিত উঠল যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বাছাই করতে এসেছে।
মা বকাবকি করে শুভাকে তাদের সামনে পাঠালো, আর তারা পরীক্ষকের মতন কিছুক্ষণ দেখাশোনার পর বলল মন্দ নয়। আর শুভার কান্না দেখে তারা অনুমান করলো বালিকার হৃদয় আছে, আর তাই জন্য বাবা মায়ের সাথে বিচ্ছেদের কথায় হয়তো সে কাঁদছে। কিন্তু এমন কোমল হৃদয় আজ বাদে কাল আমারই কাজে লাগবে। বলা বাহুল্য তার মনের ব্যথার কান্না তাদের কাছে আরও মূল্যবান হয়ে উঠল। শুভা পঞ্জিকা মিলিয়ে এক শুভ লগ্নে শুভার বিয়ে হয়ে গেল। বোবা মেয়েটিকে পরের হাতে সমর্পণ করে বাবা মা গ্রামে চলে এলো। তাদের জাতীয় পরকাল রক্ষা হলো। বর পশ্চিমে কাজ করে, তাই তাকে নিয়েও চলে গেল। সপ্তাহখানিকের মধ্যেই পরিবারের লোক বুঝতে পারল যে নববধূ বোবা। কেউ বুঝল না, সেটা তার কোনো দোষ নয়, সে কিন্তু কাউকেই প্রতারণা করেনি। শুভার চোখ দিয়ে অনর্গল গতিতে বেরোনো কান্না শুধু বোঝাতে এটাই চেষ্টা করছিল সে কাউকে ঠকায়নি, কারোর সাথে প্রতারণা করেনি। সে চারিদিকে চাইছে, কিন্তু বোঝানোর ভাষা পাচ্ছে না। আসলে তো সে ভাষাহীন, তার কাছে কোনো ভাষা নেই। যারা তার ভাষা বুঝত, সেই আজম্মা পরিচিত, সে তাকে আর দেখতে পায় না। গাভী দুটোকে তো আর সে পায় না সাথে, তাই কান্নাই হলো তার সঙ্গী। এরপর একদিন তার স্বামী চোখ নাক পরীক্ষা করে এক ভাষা বিশিষ্ট কন্যাকে বিয়ে করে নিয়ে আসলো। শুভার কপালে জুটল শুধু কান্না। কি আশ্চর্য না, না করা অপরাধ তার জীবনের অভিশাপ হয়ে উঠল। এ তো গেল রবি ঠাকুরের লেখা শুভা গল্প। কিন্তু আজ কিন্তু পরিস্থিতি বদলেছে। এইসব বাচ্চাদের আজ আরও 5টা বাচ্চার মতোই কিন্তু তারা এগোচ্ছে। আমি সেদিন পার্লারে গেছিলাম, এমনই এক বাচ্চার সাথে আমার পরিচয় হলো। কি মিষ্টি বাচ্চাটি। তার মা তার প্রতিবেশীর এক মেয়ের কথা বলতেই বলল, আমি ধন্য, আমার মেয়ে আর 5টা মেয়ের মতো নয়। সত্যি মায়েরাই পারে। পৃথিবীর সব মাকে আমার তরফ থেকে প্রণাম রইল।